দর্শক স্বাগত জানাচ্ছি ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সুশান্ত সিনহা। আজকে আমরা দেশের শিল্প খাতে গ্যাস বিদ্যুতের যে সংকট এবং একই সঙ্গে যে বিনিয়োগ পরিস্থিতি সেই বিষয় নিয়ে কথা বলবো। এই জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম, আমার বাম পাশে আছেন, এবং একই সঙ্গে আছেন অর্থনীতিবিদ তৌফিকুল ইসলাম খান। সিপিডির অর্থনীতিবিদ হিসাবে আপনি দীর্ঘদিন ধরে অনেকগুলো কাজ করছেন। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুধু বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি না, অর্থনীতিটা কেমন আছে সেই আলোচনাটা করব। দর্শক, শুরুতে আমরা যে কথাটি বলছিলাম, তৌফিকুল ইসলাম খানকে যেটি বললাম যে সামনে বাজেট আসছে, এর মধ্যে আমাদের শিল্প খাতে একটা কনসার্ন বা বড় ধরনের উদ্বেগ ব্যবসায়ীরা প্রকাশ করেছেন। সেটি হচ্ছে যে বিদ্যুতের যে নিরবিচ্ছিন্ন বা গ্যাসের যে নিরবিচ্ছিন্ন, অর্থাৎ জ্বালানি শিল্প খাতের যে মূল যে বিষয়টি, সেই নিরবিচ্ছিন্ন সরবরাহের কথা বলে আমরা দেখছি যে দাম বাড়ানো হলো ৩৩%। সেই বিষয়টি আলোচনা করব। শুরুতে আমরা তৌফিকুল ইসলাম খান আপনার কাছে একটু জানতে চাইব যে সামগ্রিকভাবে আমাদের রেমিটেন্সটা এখন একটু বেড়েছে বেশ, বা রপ্তানির প্রবৃত্তিটাও ভালো আছে। সামগ্রিকভাবে অর্থনীতি কতটা স্বস্তিদায়ক পরিস্থিতি আছে বাংলাদেশের? যদি আমি তুলনামূলক বিচারে দেখি, বিশেষত আমাদের জন্য এখন একটা বড় মাপকাঠিতে হলো এই অর্থ বছরের শুরুতে, যদি আমি বলি জুলাই আগস্ট মাসে আমাদের মানে গণ অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলেন। অর্থনীতি তার আগের প্রায় ১.৫-২ বছর ধরে কিন্তু খুবই খারাপ অবস্থার ভিতরে ছিল, এবং বিভিন্ন ধরনের আমাদের দুর্বলতাগুলো তো স্পষ্ট হয়ে বের হয়ে আসছিল। সেই জায়গা থেকে বিচার করলে অর্থনীতি এখন আগের চাইতে একটা ইতিবাচক ধারায় এসছে অনেকগুলো খাতে। আমি প্রথম যেটা আমাদের বড় বিষয় ছিল যে আমাদের রিজার্ভের খুব দ্রুত পতন হচ্ছিল, বিনিময় হার একটা অস্থিতিশীল পরিস্থিতিতে ছিল, এই জায়গাটা একটা সামাল দেওয়া গেছে। একেবারে $২৭ মিলিয়ন। হ্যাঁ, এখন ঝুঁকিমুক্ত হয়েছে আমি বলবো না, কিন্তু আমি বলবো যে এটা এক ধরনের একটা সামাল দেওয়া পরিস্থিতির ভিতরে আছে। এখন আমাদের কিছুটা এটা বাড়াতে হবে আস্তে আস্তে, এখন যে রুগ্ন অবস্থায় ছিল তার থেকে। দ্বিতীয়, যদি আপনি দেখেন ব্যাংকিং খাতে যে ধরনের লুটপাট হয়েছিল, একটা পর্যায়ে এখন ব্যাংকিং খাতকে এই জায়গাটা থামানো গেছে, এবং সেখানে নতুন করে কাজ হচ্ছে। হয়তো সবগুলো ব্যাংকের একই রকম রিকভারি হয়নি, কিন্তু বেশ কয়েকটি ব্যাংক আবার রিকভারির দিকেও গেছে। মূল্যস্ফীতি অসম্ভব জায়গায় চলে গিয়েছিল, এখনো দামগুলো অনেক বেশি আছে, কিন্তু এটা কিছুটা কমে আসছে। সুতরাং সেই বিচার যদি আমি করি, তাহলে ওই জায়গাটায় আমাদের কিছুটা কিন্তু সুসংহত জায়গায় দেখবেন। এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে আপনি বলেছেন রপ্তানি এবং রেমিটেন্স, বিশেষত রেমিটেন্সের প্রভাব খুবই ভালো ছিল। বড় একটা কারণ হলো নিঃসন্দেহে আমাদের শ্রমজীবী মানুষরা অধিক রেমিটেন্স পাঠাচ্ছেন, কিন্তু একই সাথে আমি মনে করি যে আমাদের অর্থ পাচারেও একটা সামাল দেওয়া গেছে। সেইটার সাথে একটা কানেক্টেড থাকে রেমিটেন্সের, আমরা কিভাবে অবৈধ পথে আসে সেইটাকে। সুতরাং সেই জায়গাটাতে আমার হুন্ডিটা আমি জানি না, তো অনেকটা বন্ধ বলা যাবে না হয়তো, কিন্তু আগের থেকে হয়তো এটা কিছুটা নিয়ন্ত্রণে এসছে। ফলে সার্বিকভাবে এই জায়গাগুলো দেখলে আপনি দেখবেন যে অর্থনীতির পরিস্থিতি আগের চাইতে ভালো। যেই জায়গায় এখনো কনসার্ন কিছু আছে, সেটার একটা জায়গা হলো আমার সরকারি আয় ব্যয় পরিস্থিতি, রাজস্ব আদায় পরিস্থিতি খুব বেশি ভালো না। এখানে যে ধরনের গুণগত পরিবর্তন হওয়ার দরকার ছিল, সেই ধরনের গুণগত পরিবর্তন হয়েছে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আর সরকারের খুব একটা ভালো, আমি বলবো যে আর্থিক সক্ষমতাও নাই। ফলে ব্যয়ের দিক থেকেও আপনি দেখবেন যে সরকার যেটা করেছেন যে কিছুটা রেস্ট্রেইন একটা আচরণ করছেন, খুবই সংযতভাবে আছেন। যে চিন্তার জায়গাটা ছিল পরিবর্তনের সাথে আমাদের যে এক্সপেকটেশন ছিল যে সরকারি প্রকল্পের ক্ষেত্রে যে ধরনের অপব্যয় হতো, এটা কতখানি নিয়ন্ত্রণে এসছে এটা এখনো বোঝা মুশকিল। সুতরাং সেই জায়গাটা এখনো কনসার্ন আছে যে আর্থিক সক্ষমতা খুব বেশি নেই, এবং অনেক ধরনের যেই পরবর্তীতে আপনি বিভিন্ন জিনিস আলোচনা করবেন তার সাথে এটা সঙ্গতিপূর্ণ। সবচাইতে বড় কনসার্ন এখনো যেটা আছে সেটা হলো যে এই পরিস্থিতি আমরা চলমান রাখতে পারবো কিনা। অনেকেই প্রবৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। প্রথম কোয়ার্টারের প্রবৃদ্ধি বিবিএস যে হিসাব দিয়েছে তাতে খুব বেশি ছিল না, স্বাভাবিক। পরবর্তী কোয়ার্টারে আমরা দেখেছি যে সেটা অনেকখানি ইমপ্রুভ করেছে, কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে বিনিয়োগ পরিস্থিতি এখনো আমাদের খুব মানে চটজলদি উন্নতি হয়েছে এটা আমি বলবো না। এই জায়গায় আপনাকে একটু থামাতে চাই মোহাম্মদ হাতেম। আপনি এই যে কনসার্নের কথা বলি, যে সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে আমাদের রপ্তানিটাকে, প্রবৃদ্ধিটা যেটুকু আছে সেটাকে সামনের বছরগুলোতে থাকবে কিনা। সেটার জন্য যেটা দরকার, আমাদের দেশীয় শিল্প খাতে গ্যাস বিদ্যুতের যে সংকট, সেটি বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পাওয়া, এই বিষয়টি সম্প্রতি যে ৪৫তম পরামর্শ কমিটির যে সভা হচ্ছে, সেখানে কিন্তু মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান বলেছেন মোস্তফা কামাল যে তিনি বিনিয়োগ করেছেন $৬০ কোটি, কিন্তু সেখানে গ্যাস বিদ্যুৎ সংযোগ পাওয়া যাচ্ছে না। এই সংযোগটা না পাওয়ার কারণটা কি? আসলে কি সরকারের যে সাপোর্টের অভাব, নাকি আসলে আমাদের জ্বালানিরই সমস্যাটা অনেক বড় হয়ে দাঁড়িয়েছে?
দেখেন, বাংলাদেশের গার্মেন্টস সেক্টর যদি আমি বলি, আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং আমাদের এই ইন্ডাস্ট্রির এই যে গত 20-30 বছর যাবৎ যেভাবে এটা গ্রো করেছে, এর পিছনে অন্যতম ভূমিকা কিন্তু ছিল এই সহজলভ্য গ্যাস, এবং এইটাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি কিন্তু গড়ে উঠেছে। আজকে আমাদের স্পিনিং মিলগুলি দুকে দুকে মরছে। গার্মেন্টস সেক্টরের আমাদের ফরওয়ার্ড লিঙ্কেজও যাদের আমরা কম্পোজিট ইউনিট, আমরাও কিন্তু দুকে দুকে মরছি গ্যাস সংকটের কারণে। একদিকে আমাদের গ্যাস সংকট, আবার গ্যাসের মূল্য বৃদ্ধি, দুইটাই কিন্তু আমাদেরকে ভোগাচ্ছে। মূল্য বৃদ্ধি বলতে সাম্প্রতিক সময় যে সাম্প্রতিক যেটা হয়েছে তার আগে যেটা হয়েছে, আগে যেটা 12 টাকা 11 টাকা 98 পয়সা থেকে 30 টাকা এবং 31.5 টাকা যেটা করা হয়েছে, ক্যাপটিভে 31.5 আর শিল্পে 30। তো এইটা কিন্তু এখনো কিন্তু আমাদের অনেক ইন্ডাস্ট্রি কিন্তু এটাকে বহন করতে পারছে না। কারণ মাস শেষে আপনি দেখবেন মানে ওই তিতাস গিয়া প্রায় আমার কাছে কমপ্লেন আসে যে লাইন কেটে দিচ্ছে। কেন কেটে দিচ্ছে? বিল 2 মাসের বিল বকেয়া পড়লেই কেটে দেয় তিতাস। তো 2 মাসের বেশি বকেয়া নাই, অর্থাৎ তিতাসও স্বীকার করে শিল্প হচ্ছে তিতাসের সবচেয়ে ভালো গ্রাহক এই মুহূর্তে। এটা ওই দিনও গত 2-3 দিন আগেও পেট্রোবাংলার এক ডাইরেক্টর এবং তিতাসের এমডি মহোদয় সহ আমরা বসছিলাম, সেখানে উনিও এই কথা আবারও বলেছেন, যে আগেও বলেছেন যে শিল্প ওনাদের সবচেয়ে ভালো গ্রাহক। অথচ অন্যান্য যে সমস্ত জায়গায় তাদের হাজার হাজার কোটি টাকা বকেয়া, সেখানে গ্যাস দেওয়ার জন্য আমাদের শিল্পের গ্যাসটাকে রেশনিং করা হচ্ছে, কমিয়ে দেওয়া হচ্ছে। মানে তাহলে ভালো গ্রাহকের আসলে পরিচয়টা কি এই? হ্যাঁ, আমি সেটাই আমাদের প্রশ্ন। ওনারা বলেন আমরা ভালো গ্রাহক, এবং আমরা এটাও বলেছি যে আপনি যাদেরকে আপনারা আমাদের গ্যাস কাট করে নিয়ে যাদেরকে দিচ্ছেন, সেখান থেকে যে পরিমাণ রিটার্ন আপনি পাচ্ছেন, এর চেয়ে অনেক গুণ বেশি রিটার্ন শিল্প থেকে পেতে পারে। আবার রপ্তানি থেকে বহু পরিমাণে রিটার্নটা কিন্তু আমরা দিতে, এটা আমি অনেকবার বলেছি যে আপনি আমাকে আমার রপ্তানি খাতে গ্যাস দেওয়ার জন্য আপনি $1 বিলিয়ন খরচ করেন, আমরা অন্তত মিনিমাম $3 বিলিয়ন আমরা রিটার্ন দিব। এটা অনেকবার বলেছি আমি। তো এটা এখনও বলছি। সেদিনও আমরা কয়েকজন জ্বালানি উপদেষ্টা, সচিব মহোদয় সহ আমরা বসছিলাম। ওনাদেরও আন্তরিকতার অভাব নেই, ওনারা চেষ্টা করছেন, কিন্তু চেষ্টার সাথে যেই সমন্বয় ঘটছে না যেই জায়গাটাতে, সেটা হচ্ছে যে অর্থের অভাব। অর্থাৎ অর্থ মন্ত্রণালয় থেকে যে রাষ্ট্রীয়ভাবে যে আমাদের রাজস্ব আয়, হ্যাঁ রাজস্ব আয় না থাকার কারণে অর্থের যোগান যথাসময় দিতে পারছে না অর্থ মন্ত্রণালয়, যার কারণে জ্বালানি মন্ত্রণালয় ওই এলএনজি যেটা আমদানি করে সেটাকে আনতে পারছেন না। তো আনতে পারছেন না, আমরা সেদিন একটা প্রস্তাব দিয়েছি যে ঠিক আছে, তাহলে এক কাজ করেন, যেমন আগামী মাসে ওনারা বলছেন যে মানে একটা জাহাজ মাল অতিরিক্ত ওনারা আনবেন। তো আমরা বলছি একটা না, 2টাই আনেন, ওই 2টার পয়সা যোগানটা আমরা দেব। আমরা তো পরের মাসে বিল দিব, আমরা এটাকে অ্যাডভান্স সরকারকে দিব। এবার আপনি টাকা ফর্মে নেন অথবা ডলার ফর্মে নেন, আমার ফরেন মানে এক্সপোর্ট থেকে প্রয়োজনে ডলার দিয়ে আমরা পরিশোধ করে দিব। সে মনে করেন আমরা 500 গ্রাহক মিলে 500 গ্রাহক, আপনার একটা জাহাজ আনতে এই মুহূর্তে 550 কোটি টাকার প্রয়োজন হয়। এটা আগে আরো, এখন দাম কমেছে বলে 550, এটা হয়তো অন্য সময় 7 কোটি 7.5 কোটি পর্যন্ত লাগতো একটা জাহাজে। এখন $11 করে পার এমএমসিএফটি, 550 কোটি টাকা, 550 কোটি টাকা। মানে এটা তো খুব বেশি টাকা না, যেটা এফোর্ড করার মতো। তো এইটা তো আমরা বলেছি যে ঠিক আছে, আমরা এই টাকাটার যোগান আমরা দেব, কিন্তু আমাকে আপনি কিভাবে এনশিওর করবেন যে এই গ্যাসটা আসলে পরে এলএনজি আসার পর আপনি তো এটাকে গ্যাসে রূপান্তর করে ন্যাশনাল গ্রিডে দিয়ে দিবেন, তো এটা তো অন্যরা টেনে নিয়ে যাবে। তো আমাদেরকে কিভাবে দিবেন এটা নিশ্চিত করেন। তখন জ্বালানি উপদেষ্টা মহোদয় উনি পেট্রোবাংলার চেয়ারম্যানকে বললেন, তিতাসের এমডি সহ আমাদের সাথে বসে এটার একটা মেকানিজম যাতে তৈরি করে, বা আমাদের থেকে টাকা নিয়ে এনে দিতে পারবে কিনা সেটারও কোনো বিধান আছে কিনা, এগুলিকে খুঁটিয়ে দেখার জন্য। এবং আমরা এটা নিয়ে বসছিলাম। আমরা বসে, আমি ইবিবির ভাইস চেয়ারম্যান, মানে যিনি এখন বিজেএমএর প্রশাসক, মানে অত্যন্ত ভালো ভূমিকা রাখছেন তিনি, মানে একজন সরকারি কর্মকর্তা, মানে আমার দেখা বেস্ট পারফর্ম করছেন এই পাবলিক সেক্টরে এখন প্রশাসক হিসেবে, আনোয়ার ভাই। তো আমরা তাকে মাঝামাঝি বলি যে এটা আমাদের একটা বাড়তি প্রাপ্তি আপনার।
আপনার কাছ থেকে, সরকারের একজন কর্মকর্তার কাছ থেকে। উনি খুব ভালো পারফর্ম করছেন এবং ছুটে যাচ্ছেন সরকারের যে কোনো জায়গায় সমস্যাগুলি নিয়ে কথা বলার জন্য, এবং সেদিন আমরা বসছিলাম। তো এখন এই আমরা পরিষ্কার বলেছি, যদি গ্যাস সংকটের সমাধান না করা যায় তাহলে যতই পরিকল্পনা করি, যতই রপ্তানি বাড়াবার উদ্যোগ আসে বা সুবিধা আসে, আমাদের কিন্তু আপনি আপনি যদি শুনে থাকেন গত 1-1.5 মাস যাবৎ কিন্তু আমি বলে আসছি, বিশেষ করে আমেরিকার 37% ট্যারিফ বসাবার পরে আমরা কিন্তু এটাকে নেগেটিভলি নেই। আমরা বলেছি যে এইটা থেকে ভালো সুবিধা আদায় করে আনার সুযোগ আছে।